নমস্কার। আজকের অনলাইন থিয়েটার টিউটোরিয়াল এটি আমাদের জার্নি অফ ওয়ার্ল্ড থিয়েটার নিয়ে আমাদের স্যার শ্রী শান্তনু বোস বলতে শুরু করেছিলেন। তিনি দুটো পার্টে আমাদের জানিয়েছেন। আপনারা যদি পুরোনো আমাদের পেজে যান, সেই পুরোনো ভিডিওগুলো দেখতে পাবেন। এবং যারা পুরোনো ভিডিওগুলো দেখেছেন এবং 2 সপ্তাহ অপেক্ষায় ছিলেন স্যার কবে সেই ক্লাসটা নেবেন, আমরা তো স্যার খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন, সেই কারণে স্যার আমাদের এই কতদিন সময় দিতে পারেননি। তাই আজকে উনি জার্নি অফ ওয়ার্ল্ড থিয়েটারের 3 নাম্বার পার্ট নিয়ে উনি বলতে শুরু করবেন। তাই আমরা সরাসরি তার ক্লাসে প্রবেশ করব। কালকেই শিক্ষক দিবস গেছে, তাই টাটকা টাটকা শুভেচ্ছাটা আমি স্যারকে জানাচ্ছি। স্যার, হ্যাপি টিচার্স ডে। প্রণাম নেবেন। থ্যাংক ইউ। তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসেই প্রবেশ করব। হ্যাঁ, আজকে এরকম একটা ভেবেছি যে আই ক্যান টক মোস্টলি অ্যাবাউট দ্য গ্রিক থিয়েটার। গ্রিক থিয়েটার বিষয়ে নানা রকম লোকের নানা রকম ওপিনিয়ন রয়েছে এবং তাতে নানা সময়ে নতুন নতুন তথ্য উঠে এসেছে এবং নতুনভাবে গ্রিক থিয়েটারকে দেখা হয়েছে। এক মিনিট, আমি একটুখানি অর্গানাইজড হয়ে নিই। এই থার্ড পার্টি উনি আজকের জার্নি অফ ওয়ার্ল্ড থিয়েটারের জার্নিটা শেষ করবেন। আমাকে 2টো পার্ট উনি বলে দিয়েছেন। 3 নাম্বার পার্ট আপনারা দেখুন, এবং যদি কিছু প্রশ্ন থাকে, যদি কিছু প্রশ্ন বাকি থেকে যায়, 2টো পার্ট অনেকে প্রশ্ন করেছেন, সেগুলোই আপনারা সঙ্গে থাকুন এবং নানা রকম এর থেকে যত জানা হয়েছে জেনে নিন। আচ্ছা, যেটাকে আমরা গ্রিক ট্র্যাজেডি বলে জানি সেটা আসলে মূলত এথেন্স শহরের ট্র্যাজেডি, এথেন্স শহরের লেখা ট্র্যাজেডি। এথেন্স ছাড়াও গ্রিসে ওই সময়ে আরো নানা রকম শহর ছিল, অ্যাটিকা, করিন্থ, থিবস ইত্যাদি। কিন্তু সেই সমস্ত শহরের কোনো লেখা নাটকের বিষয়ে আমরা জানি না। আমরা মূলত এথেন্সের বিষয়েই জানি, এথেনিয়ান ট্র্যাজেডির বিষয়েই জানি। এই সমস্ত ট্র্যাজেডি আমরা আমাদের যতটা গ্রিক ট্র্যাজেডি বিষয়ে জানা, সেগুলো সমস্তই 5th সেঞ্চুরি বিসির শেষ 70 বছরের লেখা, তার আগেও না তার পরেও না। সুতরাং একটা খুব কম সময়ে, একটা 70 বছরের সময়ের মধ্যে অনেক জরুরি নাটক লেখা হয়েছিল এবং সেগুলো অভিনীত হয়েছিল। তো সেইগুলো বিষয়ে কিছু বলবার মতো কথা রয়েছে। এইরকম সময়টায় এই 5th সেঞ্চুরি বিসির যে শেষ 70 বছর, সেই সময়টায় অনেকগুলো এথেনিয়ান পলিটিক্স এবং গ্রিসের পলিটিক্স অনেকগুলো পরিবর্তন আসছিল, সোশ্যাল পলিটিক্যাল কালচারাল চেঞ্জ আসছিল। সবচেয়ে তো বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে ডেমোক্রেসি একটা ইনভেনশন হচ্ছে, ডেমোক্রেসি শুরু হচ্ছে। বা ডেমোক্রেসিটা একটা খুবই গ্রিকের পার্সপেক্টিভে বিশেষ রূপ। সেটাকে আমরা আজকের দিনে যেটাকে ডেমোক্রেসি বলে জানি, ঠিক সেই রকম ডেমোক্রেসি তখন ছিল না। সেই সময় এথেন্সের জনসংখ্যা প্রায় 2 লক্ষ এবং গ্রিক থিয়েটার যেটাতে বেশিরভাগ, প্রায় সমস্ত গ্রিক সিটিজেন যাদের ভোটাধিকার রয়েছে, তারা এসে সেই থিয়েটার দেখতেন। সেখানে 14,000 থেকে 16,000 মতো লোক বসতেন। কেউ কেউ বলেন 20,000 মতো লোক বসতে পারেন। সুতরাং 1/10 অফ দ্য পপুলেশন ওয়াজ হ্যাভিং দ্য ভোটিং রাইটস। বাকি যে পপুলেশনটা, তার মধ্যে মহিলাদের কোনো ভোটিং রাইটস ছিল না। সুতরাং ওই 1 লক্ষ লোকের মধ্যে যদি 2 লক্ষ লোকের মধ্যে যদি 1 লক্ষ মহিলা হন, তাদের কোনো ভোটিং রাইটস ছিল না। তারা এই ডেমোক্রেসির পার্ট ছিলেন না। তারা গ্রিক নাটক খুব সম্ভবত দেখতেও আসতেন না এবং অভিনয় করতেন না। গ্রিক নাটকের সমস্ত চরিত্রই পুরুষ মহিলা, সেটা 2 জন বা 3 জন অভিনেতা রোল বদলে বদলে করতেন, আর তার সঙ্গে 7 বা 12 জনের একটা কোরাস থাকতো। এবং স্লেভদেরও, যারা দাস ছিলেন, তাদেরও কোনো ভোটাধিকার ছিল না। সুতরাং তারাও কোনো রকম ভাবে গ্রিক ডেমোক্রেসিতে পার্টিসিপেট করতে পারতেন না। কিন্তু গ্রিসে এই সময় শুধু ডেমোক্রেসি নয়, হিস্ট্রি, ফিলোসফি, মেডিকেল সায়েন্স, রেটরিক, এই সমস্ত কিছুতেই নতুন নতুন আবিষ্কার হচ্ছিল এবং তার একরকম ভাবে ইতিহাস লেখার, সায়েন্টিফিক রাইটিং লেখার ইত্যাদির একরকম ভাবে শুরু হচ্ছিল। এই যে একটা ভীষণ দ্রুত কালচারাল চেঞ্জ চলছিল, পলিটিক্যাল সিস্টেম,
এক ধরনের কালচারাল ইনোভেশন চলছিল, সেই সমস্ত কিছুটা গ্রিক নাটকের মধ্যে একরকম ইনডিরেক্টলি বিধৃত রয়েছে। এই পুরো ফেস্টিভ্যালটাই হতো গ্রিক গড ডায়োনিসাসের উপলক্ষে। ডায়োনিসাস ওয়াইনের দেবতা এবং ইনস্যানিটির দেবতা। সুতরাং ডায়োনিসাস দাঁড়িয়ে রয়েছেন অ্যাপোলোর সম্পূর্ণ বিপরীত পার্টে। অ্যাপোলো যিনি নলেজের দেবতা, যিনি আলোর দেবতা, ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে ডায়োনিসাস যিনি ফার্টিলিটি, সেক্সুয়ালিটি, মদ্যপান এবং পাগল ম্যাডনেসের দেবতা, সেই দেবতার উপলক্ষে এই সমস্ত তার ফেস্টিভ্যালের জন্য এই সমস্ত নাটকগুলো লেখা হচ্ছে। সুতরাং এতে বোঝাই যাচ্ছে যে কোন রকম ভাবে এই ডায়োনিসাসের ফেস্টিভ্যালের সঙ্গে এই নাটকের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই ফেস্টিভ্যালটা পরপর 4 দিন হতো ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে, জেনারেলি স্প্রিং যখন শুরু হচ্ছে ঠিক সেই সময়টায়। পৃথিবীতে অধিকাংশ বড় ঘটনাই রেভলিউশন, ফেস্টিভ্যাল ইত্যাদি এই বসন্তের আশেপাশে ঘটে, বসন্ত উৎসবের প্রেক্ষিতে ঘটেছে। এই সমস্ত গ্রিক নাটক হিসেবে আমরা যেগুলোকে জানি, সেই নাটকগুলো অধিকাংশটাই এই অধিকাংশ নয়, প্রায় সমস্তটাই এই গ্রিক দেবতা ডায়োনিসাসের উপলক্ষে লেখা, এবং কোন নাটকে, সমস্ত নাটকে একবার মাত্র পারফর্ম হবার জন্য লেখা। এইটা খুব পরিষ্কার করে বোঝা দরকার যে কোনো গ্রিক নাটকই রিপিট শো এর জন্য বা কোনো লং রান হবে, তার অনেকগুলো শো হবে, এরকমের জন্য লেখা নয়। এটা বছরে মাত্র একবার পারফর্ম হবে এবং কিছু লোকে পারফর্ম করবে, এবং তারপরে এই নাটকটার কোনোদিনই পারফর্ম হবে না। সুতরাং এই একটা সিঙ্গুলার ফেস্টিভ্যালের, একটা সিঙ্গুলার শো এর জন্য এই গ্রিক নাটকগুলো লেখা হচ্ছে। প্রত্যেক বছর একজন লিডিং স্টেট ব্যুরোক্র্যাট, আর্কন, তাকে আর্কন বলা হতো, তিনি 3 জন ট্র্যাজিক প্লে রাইটকে পছন্দ করতেন, চুজ করতেন একটা কম্পিটিশনের জন্য, এবং 5 জন কমেডি প্লে রাইটকে চুজ করতেন। এদের মধ্যে যে সমস্ত বিখ্যাত নাটককারদের নাম আমরা জানি, ট্র্যাজিক নাটককারদের, এবং যাদের নাটক আমরা খানিকটা হলেও পেয়েছি সম্পূর্ণ পূর্ণাঙ্গ নাটক, সেরকম 3 জন লোক হচ্ছেন অ্যাসকিলাস, সোফোক্লিস এবং ইউরিপাইডস। আর এই 3টে ট্র্যাজিক প্লের পরে একটা সাটির প্লে হতো। এই সাটির প্লের এন্ডে এই সিকোয়েন্সটা থাকতো, যেটা একটা ফার্সিক্যাল প্লে, যেটাতে একটা সাটির যারা অর্ধেকটা হিউম্যান বিইং এবং অর্ধেকটা গোট, এরকম এক ধরনের আধা মানুষ আধা জানোয়ার, যারা ডায়োনিসাসের সহচর, দেবতা ডায়োনিসাসের সহচর, সেই হাফ গোট হাফ ম্যান, ড্রাঙ্কেন, লাসিভিয়াস, ডায়োনিসাসের ওয়ারশিপার, তাদের নিয়ে একটা সাটির প্লে দিয়ে সেই প্রত্যেক দিনের নাট্য উৎসব শেষ হতো। প্রত্যেকটা নাটকেই, প্রত্যেক নাটককারের নাটকেই 3 জন মূল অ্যাক্টর থাকতেন, এবং কোরাস যারা হতেন তারা 7-12 বা কখনো কখনো 15ও হতেন। সোফোক্লিস এবং ইউরিপাইডস এর ক্ষেত্রে 15, অ্যাসকিলাসের ক্ষেত্রে হয়তো অধিকাংশটা সময়ই 12। তো এইরকম একটা দল কোরাস হতেন, এবং এদের পুরো খরচটা বেয়ার করতেন একজন স্টেট বিজনেসম্যান, একজন স্পন্সর, তাকে বলা হতো কোরেগাস বা কোরাস ডিরেক্টর, লিটারালি কোরাস ডিরেক্টর। এবং প্লে রাইটদের লিটারালি বলা হতো যে প্লে করতে দেওয়া হচ্ছে মানে দে আর বিং গ্র্যান্টেড আ কোরাস। তার মানে কোরাসের ইম্পর্টেন্সটা একটা খুব বড় মাপে ছিল, এবং সেটা মূল অভিনেতাদের থেকেও, ওই 3 জন চরিত্র অভিনেতাদের থেকেও যে বেশি ছিল, সেটা খানিকটা আন্দাজ করা যায়। ফেস্টিভ্যালের শুরুতে একটা বড় লম্বা প্রসেশন হতো, এবং সেই প্রসেশন করে সবাই, গ্রিক সমাজের নানা জায়গার থেকে লোকেরা সেই প্রসেশন করে, অ্যানিম্যালের স্যাক্রিফাইস করে, ডায়োনিসাস থিয়েটারের যে অডিটোরিয়াম, ওপেন এয়ার অডিটোরিয়াম, পাহাড়ের গায়ে ধাপ কেটে বানানো বসার জায়গা,
এবং একটা লম্বা মতো পারফর্ম করবার জায়গা, তার পিছনে একটা গ্রিন রুম মতো জায়গা, সেটাতে 3টে দরজা, একটা বড় দরজা সেটা প্যালেসের, আর দুটো দরজা সেটা দুটো আলাদা আলাদা গৃহ জানাবার জন্য। এবং দুপাশে দুটো র্যাম্প নেমে গেছে, সেই র্যাম্প দুটোর থেকে একটা র্যাম্প থেকে এলে সেটা শহরের বাইরে থেকে আসা, আর একটা র্যাম্প থেকে এলে সেটা শহরের ভেতর থেকে আসা। আর এর সামনের দিকে দর্শক আর ওই অভিনেতাদের মাঝখানে একটা গোল মতো অল্টার, যেখানে কোরাসরা পারফর্ম করতো। এই পুরো প্রসেশন করে যারা যেতেন, সেই পুরো প্রসেশনটার নাম হচ্ছে পম্পে। ইংরেজিতে পম্প শব্দটা যে এসছে, শো অফ যার মানে, সেটা এই পম্প শব্দ থেকেই এসেছে। কারণ এই ডায়নিসাস ফেস্টিভ্যালের জন্য সবাই খুব সেজে গুজে নানা রকম ভাবে তৈরি হয়ে যেতেন। একটা ছোট গ্রুপ এইরকম ভাবে ফর্ম করে এই ধীরে ধীরে ডায়নিসাস ফেস্টিভ্যাল প্রায় মাস 2 আগে থেকে তার তৈরি শুরু হয়ে যেত। এবং এর আগে একটা ওডাইয়ানে একটা ছোট্ট তার ট্রেলার সিকোয়েন্সও দেখানো হতো। তো সেই সমস্ত করে অ্যাক্রোপলিস যে পাহাড়, তার নিচে ওপেন এয়ার থিয়েটারে পৌঁছতেন। অডিয়েন্স যেমন আমি বলছিলাম যে 14,000 থেকে 16,000 বসতেন। এই সিটিজেন যারা, দর্শক যারা দেখতে এসেছেন, তারা সকলেই পুরুষ এবং তাদের সকলের ভোটাধিকার রয়েছে, এবং তারা সবাই নিজস্ব পরিবারের প্রধান পুরুষ। তারা হয় ওই পরিবারের বাবা অথবা ওই পরিবারের বড় ছেলে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা খুব লিমিটেড সংখ্যক লোককেই আসতে বলা হচ্ছে এইরকম ফেস্টিভ্যালে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গ্রিসের যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিতে কিন্তু পার্লামেন্ট বা তাদের যে মিটিং, সবচেয়ে বড় মিটিং, তাতেও কিন্তু এই 14,000 লোক যেত না। তাতে খুব বেশি হলে 6,000 লোক সেই কোর্স অ্যাটেন্ড করত। তার ফলে, এবং সেটাও হতো যে যদি কখনো ডায়নিসিয়াক ফেস্টিভ্যালের সঙ্গে তুলনা একমাত্র করা যেত যদি কখনো অলিম্পিক গেমস হতো। কিন্তু মনে রাখতে হবে ডায়নিসিয়াক ফেস্টিভ্যালটা প্রত্যেক বছর হচ্ছে। অলিম্পিক্স গেমটা কখনো 2 বছর, কখনো 4 বছর বাদ দিয়ে দিয়ে হচ্ছে। অথবা কোনো একটা মেজর ব্যাটল হলে, কোনো এথেন্সের সঙ্গে স্পার্টার লড়াই হচ্ছে, তখন হয়তো দেশের সমস্ত এবেল বডিড সিটিজেনরা যাচ্ছেন। সুতরাং গ্রিক থিয়েটারটা বাকি সমস্ত কিছুর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই থিয়েটারটা কিন্তু ফ্রি ছিল না। এই থিয়েটারে ঢোকবার জন্য একটা টিকিট নিতে হতো। সেই টিকিটটা দাম ছিল সেই ছোট ছোট সীসার তৈরি করা টোকেন টিকিট, সেগুলো এখনো এথেন্সের মিউজিয়ামে গেলে দেখতে পাওয়া যায়। তো সেটার দাম ছিল 2 ওবল। ওবল যদি আজকের তারিখে মোটামুটি ভাবে ইকুয়েট করবার চেষ্টা করি যে 2 ওবল মানে সেই সময় গ্রিসের লোকেদের কত পয়সা দিতে হচ্ছে, তাহলে মোটামুটি এরকম একটা ধারণা করা যায় যে এই 2 ওবলের মূল্য ছিল সেই সময় যারা ডেলি ওয়েজ, তাদের একটা দিনের ম্যানুয়াল লেবার। তার মানে আজকে যদি ধরে নিই যে একজন ডেলি ওয়েজের ম্যানুয়াল লেবার মোটামুটি 700-800 টাকা, তাহলে সেই সময়ে ওই ডায়নিসিয়াক ফেস্টিভ্যালে নাটক দেখতে গেলে তার সমমূল্যের, ওই ডেলি ওয়েজের লেবারের সমমূল্যের 2 ওবলের একটা টোকেন নিতে হতো। এর আরো একটা ইন্টারেস্টিং দিক যেটা, যে এই যার কাছে টিকিট নেবার পয়সা নেই, যে গরিব অথচ সে সিটিজেন, তাকে ওই টিকিটটা কেটে দেবার জন্য সরকারের একটা আলাদা ফান্ড ছিল, যেটাকে বলা হতো থিওরিক ফান্ড। এবং এই থিওরিক ফান্ডে কোনো রকম ভাবেই হাত দেওয়া যেত না। এমনকি এথেন্স যখন বড় বড় দেশের সঙ্গে যুদ্ধ লড়ছে, তখনও কিন্তু এই থিওরিক ফান্ডে হাত দেওয়া হচ্ছে না। এতটাই ইডিওলজিক্যাল কমিটমেন্ট ছিল গ্রিক নাটকে। গ্রিক নাটক দেখবার জন্য সরকার তার থিওরিক ফান্ডের পয়সা খরচ করে 700 টাকার ইকুইভ্যালেন্ট তখনকার সময়ে একটা টিকিট কেটে লোককে দিচ্ছে। সুতরাং এই থিয়েটার দেখাটা একরকম ভাবে সিটিজেনের ডিউটি এবং প্রিভিলেজ। যেমন মিলিটারি সার্ভিসে জয়েন করাটা একরকম গ্রিক সমাজের ডিউটি এবং প্রিভিলেজ, ঠিক সেই রকম ভাবেই এই থিয়েটার দেখতে যাওয়াটাও এক রকমের ডিউটি এবং প্রিভিলেজ।
সুতরাং এটা যে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, এটা যে শুধুমাত্র একটু মজা করে নাটক দেখতে গেলাম এবং আজকে দেখতে না পেলে পরে কখনো নাটকটা আবার দেখে নেব, এরকম কিন্তু কোনো চান্স নেই। সুতরাং এটা একটা খুবই ইম্পর্টেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল, প্রত্যেক বছর হচ্ছে। শহরের সমস্ত এবল বডিড সিটিজেনরা প্রায় বাধ্যতামূলক ভাবে যাচ্ছেন, যারা টিকিট কেটে যেতে পারছেন না তাদের জন্য সরকার টিকিট কেটে দিচ্ছে, এবং প্রত্যেকটা টিকিট আলাদা আলাদা স্ট্যাম্প করা রয়েছে। গ্রিক ডেমোক্রেসি শব্দটা এসছে ডেম থেকে। ডেম মানে একটা পার্ট অফ দ্য ট্রাইব, মানে একটা জনজাতি, একটা অংশকে ডেম বলা হতো। তো পুরো গ্রিক সমাজটা এরকম 10টা আলাদা আলাদা ট্রাইবের উপর দাঁড়িয়ে রয়েছে। তো এই 10টা ট্রাইব বা 10টা ট্রাইবের অংশ, 10টা ডেম মিলে গ্রিকের ডেমোক্রেসি দাঁড়িয়ে রয়েছে, এবং ওই টিকিটের ওপরে তুমি কোন ডেম এর সদস্য সেইটা প্রিন্টেড আছে। সুতরাং এবং সেই অনুযায়ী বসার ব্যবস্থা করা রয়েছে। যেমন নাট্যশাস্ত্র পড়লে আমরা দেখতে পারি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের জন্য আলাদা আলাদা বসবার জায়গা, ঠিক তেমনি ভাবেই গ্রিক ক্লাসিক্যাল থিয়েটারেও কিন্তু আলাদা আলাদা ট্রাইবের সেকশনের জন্য আলাদা আলাদা ভাবে বসার জায়গা। এবং তার ফলে ওই গ্রিক অডিটোরিয়ামটার মধ্যে ঢুকলেই মোটামুটি ভাবে একটা সিটি ম্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, যে কোন ট্রাইবের কোন লোকেরা কোন দিকে বসে রয়েছে এবং তাদের আচার ব্যবহার কিরকম, এবং অন্য ডেমের লোকেদের আচার ব্যবহার কিরকম, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সেই ডেমোক্রেসির মানে কিন্তু এরকম নয় যে যে যেখানে খুশি ঢুকে পড়ছে এবং যে যেখানে খুশি বসে পড়ছে। এর মধ্যে একটা 500 সিট সামনের দিকে সেন্ট্রাল ব্লকে রিজার্ভ করা থাকতো, যেমন আজকের দিনেও টিনিস্টারদের জন্য রিজার্ভ করা থাকে, সেই রকম কাউন্সিলের জন্য এবং গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ বডি তাদের জন্য রিজার্ভ করা থাকতো। একদম যে প্রথম রিজার্ভ রোটা, সেই রিজার্ভ রোটা রিজার্ভ করা থাকতো যে যারা ভিজিটিং অ্যাম্বাসেডর তাদের জন্য, প্রিস্টদের জন্য এবং অন্যান্য ইম্পর্টেন্ট লোকদের জন্য। আর তারপরে একটা ছোট এরিয়া থাকতো, সেটা ইফিফদের জন্য, ইপিএইচইবি, ইফিফ তাদের বলা হতো, যে সেই সমস্ত ইয়াং ছেলেরা, ইয়াং ছেলে মানে 16 বছর বয়স, যারা আর্মিতে জয়েন করবে। এই ইফিফদের বিষয়ে আরো আগে আমি ভালো করে বিস্তারিত বলবো। এবাদেও কিছু সিট রিজার্ভ থাকতো মেটিক্সদের জন্য, METICS, মেটিক্সদের জন্য। এবং মেটিক্সরা হচ্ছেন ফরেন রেসিডেন্ট এলিয়েন, মানে ফরেন অ্যাম্বাসেডর, যাদের সিটিজেন রাইট নেই পুরোপুরি, কিন্তু যারা ওই গ্রিসে এসে থাকছেন এবং থাকবার জন্য তাদের একটা সিটিজেনশিপ দেওয়া রয়েছে, যেমন আজকের দিনে অ্যাম্বাসেডরদের একটা ব্লু পাসপোর্ট দেওয়া হয়, ওই রকম একটা দেওয়ার মতো। কোন মহিলা থাকতেন কিনা দর্শকে বা অভিনেতা অভিনেত্রী বা পুরো গ্রিক থিয়েটারের মধ্যে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু যতটা আমরা জানি যে মহিলারা খুব সম্ভবত এই পুরো সিস্টেমের মধ্যে প্রেজেন্ট নন, দাসী হিসেবেও বোধহয় তারা প্রেজেন্ট হতেন না, এবং তারা কোনোভাবেই ইন্টেন্ডেড মেম্বার অফ দ্য অডিয়েন্স নন এবং ইন্টেন্ডেড মেম্বার অফ দ্য অ্যাক্টর পারফর্মার নন। তারা গ্রিক অ্যাসেম্বলিতে, গ্রিক ল কোর্টে, গ্রিক জিমনাসিয়ামে, এসব জায়গায় মহিলাদের ঢোকা একদম ভীষণভাবে বারণ করা ছিল। সুতরাং আন্দাজ করা যায় মোস্ট প্রবাবলি গ্রিক নাটকেও তারা স্বাগত ছিলেন না। সুতরাং সেইভাবে দেখতে গেলে গ্রিক থিয়েটার একটা অত্যন্ত সেক্সিস্ট এবং পার্টলি একটা রেসিস্ট এরিয়া। তো এই গ্রিক নাটক শুরু হবার আগে ওই যে ওই সামনের অল্টার যেখানে কোরাসরা পারফর্ম করবে, সেখানে পিগলেটস, ছোট ছোট শুয়োরের ছানাদের তাদের বলি দিয়ে সেই রক্ত ছিটিয়ে দেওয়া হতো এবং তার সঙ্গে ওয়াইন মিক্স করে, এবং সেই রক্তটা ছেটানো হতো 10 জন যে মেজর মিলিটারি জেনারেল, প্রত্যেকটা ডেম থেকে, প্রত্যেকটা ট্রাইবের সেকশন থেকে একজন করে মিলিটারি জেনারেল আছেন, এবং তারা 10 জন এই একমাত্র অকেশনে, যদি খুব একটা বড় কোনো ডিসিশন না নিতে হয়, তাহলে এই 10 জন কখনোই একসঙ্গে কোনো পাবলিক ফাংশনে উপস্থিত হতেন না। সুতরাং এই বোঝাই যাচ্ছে যে গ্রিক থিয়েটারটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, যখন এই 10 জন মিলিটারি জেনারেল একসঙ্গে মঞ্চের উপর উঠে ওই পিগলেটের রক্ত এবং ওয়াইন ছড়িয়ে ডায়োনিসাসের বন্দনা করে নাটকে শুরু করবেন। সুতরাং এর থেকে মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে গ্রিক নাটক আর যাই হোক, সেটা কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়,
সেটার মধ্যে একটা মিলিটারি একটা খুব বড় রোল আছে। 1 মিনিটের জন্য আমাকে একটু মিউট করতে হবে, আমার একজনের সঙ্গে একটু কথা বলতে হবে। যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে স্যারের কাছে, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন সেই প্রশ্নটা। Sorry, there was some family core which I had to attend. সুতরাং বোঝাই যাচ্ছে যে গ্রিক থিয়েটারটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়, তার মধ্যে মিলিটারি এবং পলিটিক্সের একটা বিশাল বড় রোল রয়েছে। এভাবে যদি সমাজের সমস্ত লোককে প্রায় বাধ্যতামূলকভাবে জয়েন করতে হয় এবং সেখানে 10 জন মিলিটারি জেনারেল, মানে আজকের দিনে ধরা যাক লালকিল্লাতে 15ই আগস্টের সমারোহ, সেই রকম একটা বড় ঘটনা কিন্তু এই গ্রিক থিয়েটারের এই 4 দিনের ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুর 4 দিনের ফেস্টিভ্যাল। এবং এই প্রথম রিচুয়ালটা তো এই ডায়নিসাসের আরাধনা করে স্থান শুদ্ধি করা। দ্বিতীয় রিচুয়ালটা এর থেকে আরো মজাদার। দ্বিতীয় রিচুয়ালটায় সেই বছর সমাজের জন্য যারা গ্রিস এথেন্সের জন্য যারা ভালো কাজ করেছেন, সেই সমস্ত ভালো কাজের লোকজনদের ডেকে তাদের মঞ্চের উপর ডেকে তাদের ক্রাউনিং করা হতো, তাদের মাথায় মুকুট পরানো হতো, লরেল পাতার মুকুট মোস্ট প্রবাবলি। সুতরাং সেটা অনেকটা আজকের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ দেবার মতো। এবং গ্রিক সোসাইটি অত্যন্ত কম্পিটিটিভ সোসাইটি ছিল, তারা ভীষণ একে অন্যের সঙ্গে কম্পিট করত এবং সমাজে মর্যাদা পাওয়া একটা খুব বড় ইম্পর্টেন্ট জায়গা ছিল। তো সেই জায়গার থেকে বোঝা যায় যে যেখানে প্রথমে স্থানের শুদ্ধিকরণ হচ্ছে এবং তারপরে সিভিক বেনিফ্যাক্টরসদের বেস্ট অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে তার, এবং এই সমস্ত নাটকের আগে, সুতরাং দর্শকের মনকে তৈরি করবার জন্য একটা বিশেষ ঘটনা ঘটানো হচ্ছে। তৃতীয় যে রিচুয়ালটা হতো সেটা এর থেকেও আরো মজাদার। সেটা হচ্ছে যে দাসরা বড় বড় ঠেলা গাড়িতে করে অনেক সিলভার এর জিনিসপত্র নিয়ে আসতো। সেই সিলভারের জিনিসপত্রগুলো হচ্ছে এথেন্স নানা রকম একটা ডমিনেন্ট ইম্পিরিয়ালিস্ট পাওয়ার ছিল। সেটা ওই মেডিটেরেনিয়ানে তাদের একটা বড় নেভাল পাওয়ার ছিল, তাদের নেভি খুব স্ট্রং ছিল। সেজন্য অন্য নানা রকম সিটি স্টেটকে তারা বলতো যে দেখো আমাদের কাছে তো অনেক সৈন্য আছে, তোমাদের ওপর যদি কখনো স্পার্টা বা ইজিপ্ট বা কারোর আক্রমণ হয় তাহলে আমরা তোমাদের বাঁচাবো, আর তার বদলে তোমাকে আমাকে, বা পার্সিয়ার থেকে যদি অ্যাটাক হয় তাহলে আমরা তোমাকে বাঁচাবো এবং তার বদলে তুমি আমাকে প্রত্যেক বছর এত পরিমাণ রূপ উপহার দেবে। তো সেই মেটিক্সরা যারা, সেই অ্যাম্বাসেডর যারা, তারা কিন্তু সেই সমস্ত রূপ বয়ে এনেছে এবং তাদের দেশের পাঠানো, তাদের রাজ্যের পাঠানো, সিটি স্টেটের পাঠানো সেই রূপর প্রদর্শনী হচ্ছে মঞ্চের ওপরে, যে অমুক দেশ অমুক আমাদের এতটা দিয়েছে, অমুক স্টেট আমাদের এতটা রূপ দিয়েছে এবং তার ফলে আমাদের এভাবে সাহায্য করা কর্তব্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা সম্পূর্ণ এথেন্স এবং তার অ্যালাইড ফোর্সের একটা পাওয়ার শো হচ্ছে নাটক শুরু হবার আগে। একটা এই পুরোটাই ডিজাইন করা হয়েছে এই স্পেকটেকলটাকে একটা প্যারেড অফ পাওয়ার এন্ড মাইট অফ এথেন্স, এথেন্সের কত পাওয়ার সেটা দেখাবার জন্য, তার ডমিনেন্ট মিলিটারি আর পলিটিক্যাল ফোর্সটা মেডিটেরেনিয়ানের উপর দেখাবার জন্য। ফোর্থ যে রিচুয়ালটা হতো নাটক শুরুর আগে, সেটাতে আমি যে ইফিভদের কথা বলছিলাম, যে 16 বছরের ইয়াং ছেলেরা যারা আর্মি জয়েন করবে, কিন্তু সেটা এক ধরনের বিশেষ 16 বছরের ছেলে। এটা হচ্ছে প্যারেড অফ ওয়ার অরফ্যান্স, যারা যে সমস্ত ছেলেদের বাবারা 16 বছর বয়সের আগে দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদের সমস্ত খরচা দেশ ওঠাতো, এথেন্স ওঠাতো। এবং যখন তাদের 16 বছর বয়স হতো তখন তাদের এই স্টেটের সামনে নিয়ে এসে তারা প্যারেড করতো এবং তাদের ফর্মালি আর্মিতে অ্যাকসেপ্ট করা হতো।
সুতরাং স্থানের শুদ্ধিকরণ থেকে শুরু করে ওই সিভিক বেনিফেক্টরদের অ্যাওয়ার্ড দেওয়া এবং তারপরে রূপোর প্রদর্শনী, মানে বিভিন্ন দেশের উপঢৌকনের প্রদর্শনী, এবং সেখান থেকে এই প্যারেড অফ ওয়ার অরফানস, এর থেকে বোঝাই যাচ্ছে যে একটা অন্য কোনো সূত্রে পুরো দর্শকের মনকে বাঁধবার চেষ্টা করা চলছে নাটক শুরু করবার আগে। এটার মধ্যে দিয়ে কোনো একরকম ভাবে দর্শকের মনের মধ্যে এটা কমিটমেন্ট টু দ্য স্টেট, সেইটা ক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে, যে তুমি তোমার দেশের প্রতি সম্পূর্ণভাবে অনুগত থাকা তোমার কর্তব্য, এরকম একটা বলা হচ্ছে। এবং সেই বলাটা হচ্ছে একজন দেবতার আরাধনায়, যিনি আলোর দেবতা নন, যিনি নলেজের দেবতা নন, যিনি সেক্সুয়ালিটি, ফার্টিলিটি, ওয়াইন এবং ইনস্যানিটির দেবতা। সুতরাং এই সমস্ত কিছুর থেকে পার করে কোনো এক মহতি বোধের জন্য দর্শককে তৈরি করা হচ্ছে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তার ফলে এই ডায়নিসিয়াক ফেস্টিভ্যাল একরকম ভাবে দেশের সমস্ত লোককে এক সূত্রে বাঁধবার চেষ্টা করবার একটা চেষ্টা। হ্যাঁ হ্যাঁ তো স্যার, ওই 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 যে কি করে এতগুলো দর্শকের যে সাউন্ডের শোনার ব্যাপারটা, এটার যে বিজ্ঞানটা থাকে, যদি ওইটা নিয়ে কিছু বলেন। এটার বিষয়ে নানামুনির নানা মত রয়েছে। এক তো এরিয়াটা সেমি সার্কুলার এবং পিছন দিকে পাহাড়, দুদিকে পাহাড়, তার ফলে সেটা খুব বেশি দূর চলে যেতে পারছে না, হাওয়ায় কথাটা ভেসে যাচ্ছে না, এটা একরকম ভাবে ক্যাপচার্ড হয়ে যাচ্ছে ওই এরিয়াটার মধ্যে। মুখোশগুলোর যদি দেখা যায়, মূল চরিত্ররা যে চরিত্র অভিনয় করছেন তারা সবাই ফুল মাস্ক পরে রয়েছেন এবং তাদের মুখোশগুলোর ঠোঁটগুলো একটু আগে বাড়ানো মতো, এবং সেই আগে বাড়ানো মতো বলে আন্দাজ করা হয়, কেউ কেউ আন্দাজ করেন যে ওটা হয়তো একরকম মেগাফোনের মতো কাজ করছে, যাতে সাউন্ডটা প্রজেক্ট হয়ে যাচ্ছে। এবং কোরাস, যাদের কাছে মূল কথা, কোরাসের কাছে কিন্তু হাফ মাস্ক, এবং কিন্তু কোরাস রয়েছে দর্শকের আরো কাছে, তারা কিন্তু অভিনেতা এবং দর্শকের মাঝখানে একটা যে অল্টার, সেই অল্টারটার উপরে রয়েছে। সুতরাং তাদের কথা শুনতে পাচ্ছে লোকে আরো ঘনিষ্ঠভাবে, এবং যেহেতু এই লোকেরা ধাপে ধাপে বসে রয়েছে সেমি সার্কুলার ভাবে, তার ফলে অটোমেটিক্যালি লোকের শরীরটা এক ধরনের সাউন্ড প্রুফিং এর কাজ করছে, এবং তাতে খালি জায়গায় যেরকম রিফ্লেকশন হয় সেরকম ভাবে রিফ্লেকশন হচ্ছে না, এবং দূর থেকে যাতে লোককে দেখতে পারে সেই জন্য পিছনের অভিনেতাদের সবাই বড় বড় আলখাল্লা পরে রয়েছেন, এবং কোথার্নাস নামের একটা 6 ইঞ্চি, প্রায় 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হিলের জুতো পরে রয়েছেন, এবং তাদের দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত নাটকগুলোই লেখা কবিতায়, তার ফলে ছন্দবদ্ধ গায়নের সুরে সেটা বলা হচ্ছে, এবং গাইবার ভঙ্গিতে বলবার ফলে সেই কথাগুলো আরো পরিষ্কারভাবে ধরে ধরে বলবার একটা সম্ভাবনা হচ্ছে। তো এইরকম নানা রকম স্ট্র্যাটেজি পারফরমেন্সের মধ্যে নেওয়া হয়। আর কোনো কি প্রশ্ন আছে? তা নইলে এর পরের একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যাবার চেষ্টা করব। শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। প্রশ্ন না, একটা অভিযোগ এলো স্যার। হ্যাঁ, অভিযোগটা হচ্ছে আচ্ছা, অনলি ইন অনলি বাংলা। বাংলা। अच्छा, सलीम रजा। सो देन आई सलीम रजा मेरा एनएसडी का स्टूडेंट सलीम तो नहीं है? अगर वो है तो उसने सुन रखा है मेरी ज्यादातर बातें। सलीम, कहाँ से हो आप? मैं हिंदी अंग्रेजी मिला के बात करता हूँ, अगर आपको ज्यादा सुविधा हो तो। कहाँ से हैं सलीम? चलो, शायद सलीम जी थोड़ी देर में फिर मिलेंगे और बातचीत करेंगे।
আরেকটা যেটা যে যে বিষয়টা বলতে বলতে একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে গ্রিক নাটকের আরেকটা যেটা খুব মনে করে দেখবার দিক, সেটা হচ্ছে যে সমস্ত গ্রিক নাটক আমরা পাই, সেই সমস্ত গ্রিক নাটক কিন্তু কোনোটাই এথেন্স বেসড নয়। সেই সমস্ত নাটকগুলোই কিন্তু অন্য কোনো শহরে হচ্ছে। আহ, সেগুলো থিবস হতে পারে, সেগুলো করিন্থ হতে পারে, সেটা অ্যাটিকা হতে পারে, সেটা পার্জিয়া হতে পারে, বা কিন্তু সেগুলো কোনোভাবেই গ্রিসে হচ্ছে না। সো তার ফলে যে সমস্ত গ্রিক নাটক আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত নাটকগুলোই কিন্তু অন্য কোনো দেশের কথা। সেটা কিন্তু সমদেশের কথা না, সেটা কিন্তু नीलदर्पण नॉय। नीलदर्पण एज नीलदर्पण जिस तरह से उसी जगह का प्ले है, उस जो जहां पे नाटक खेला जा रहा है वहीं का नाटक है, उस तरह से अच्छा सलीम जामिया से हो। ठीक, मैं आपके लिए हिंदी में बोलता हूँ। उम्मीद है कि और भी हिंदी भाषी दर्शक होंगे और बंगाली भी थोड़े बहुत हिंदी समझ जाएंगे। अगर किसी को हिंदी समझने में दिक्कत होती है तो मुझे बताइएगा, फिर मैं अंग्रेजी में बोलने की कोशिश करूंगा, नहीं तो मैं अंग्रेजी हिंदी बांग्ला मिला के बोलने की कोशिश करूंगा। तो ये सारे जो ग्रीक नाटक है, नन ऑफ देम आर बिलोंगिंग टू एथेंस। सो जिस शहर में ये नाटक हो रही है, उस शहर की कथा ये नाटक नहीं है, ये और किसी शहर की कथा है। सिमिलरली ये उस समय की कथा नहीं है। ये सारे जैसे 5th सेंचुरी बीसी के लास्ट 70 इयर्स में लिखे गए हैं, पर ज्यादातर ग्रीक नाटक, इक्के दुक्के एग्जाम्पल छोड़ के, कोई भी कंटेम्पररी ग्रीक सोसाइटी के बारे में नहीं है। दे आर आइदर टेकन फ्रॉम इलियड और ओडिसी, जिसका हिस्टोरिकल डेट ही 9th सेंचुरी, ट्रॉय के वॉर का तो डेट ही 13th सेंचुरी बीसी है। तो ये पुरानी किसी और दिन की कथा है, तो ये किसी और देश की कथा है और किसी और दिन की कथा है। ये उस समय के उन लोगों की कहानी नहीं है, और ये डेमोक्रेसी की भी कहानी नहीं है। ये ज्यादातर राजा महाराजाओं की और देव देवियों की कहानी है। सो दैट वे ग्रीक थिएटर इज पर्टिकुलरली neither the stories of that time, neither the stories of that period, nor of those people, nor of that land. So, uh, if a whole military ritual, and if you look at the Greek play, they are majorly talking about the problems and difficulties in Greek democracy. ग्रीक डेमोक्रेसी में औरत की कंडीशन कितना खराब है, स्लेव का कंडीशन कितना खराब है, ग्रीक डेमोक्रेसी में राजा कितना करप्ट है या कितना अहंकारी है, ये सारी चीजें बार बार दोहराया जा रहा है। नाउ द बिगेस्ट क्वेश्चन इज दैट जो नाटक का शुरुआत ही हो रहा है इस तरह की एक बहुत कठिन, निर्मम, डिफिकल्ट मिलिट्री रिचुअल से, और जिस नाटक में किसी परदेश की कथा, दूसरे समय की और किसी लोगों की कथा बताया जा रहा है। जैसे हमारे देश में नेशनलिस्ट मूवमेंट के समय हम डायरेक्टली अंग्रेज के अगेंस्ट नहीं बात कर पाते थे, तो किसी महाभारत की कहानी को आश्रय करके कीचकवध, या इवन बंकिम चंद्र के आनंद मठ में इनडायरेक्टली यवन बोल के अंग्रेजों की तरफ इशारा किया गया है, क्योंकि डायरेक्टली बात करने से वो सेंसर्ड हो जाता। तो इसी तरह से एक सेंसर्ड लैंग्वेज में ये सारे अंग्रेजी सारे ग्रीक नाटक परफॉर्म हो रहा है। तो इतने सब मिलिट्री लीडर और समाज के सारे उच्च कोटि के लोग बैठ के इस तरह के सरकारी फंड से सरकार के खिलाफ बुलवाने की कोशिश क्यों कर रहे हैं? और वो भी साल में 4 दिन, जिसका पूरे नाटक की फंडिंग सरकार कर रही है, नाटक की टिकट की फंडिंग सरकार कर रही है, पर उसके पूरी तरह से उसका जो कथन है वो सरकार के खिलाफ और डेमोक्रेसी के खिलाफ और उसके वीकनेस को दिखाने के लिए। इसका शायद एक पॉसिबल जवाब मिखाइल बाख्तिन की एक बहुत फेमस किताब है, तो एक दूसरी किताब के बारे में है, वो थेरवांचेस की गार्गंतुआ पाताग्रुएल किताब की आलोचना करते हुए मिखाइल बाख्तिन बात कर रहे हैं कार्निवल थ्योरी के बारे में, और वो कह रहे हैं कि किसी भी समाज में
ऑपरेशन को बरकरार रखने के लिए, उसमें दबाव को बरकरार रखने के लिए, उसको चलाए जाने रखने के लिए सिर्फ दबाने से नहीं चलेगा। वो एक दिन प्रेशर कुकर की तरह फट जाएगा। प्रेशर कुकर की अगर ऊपर का जो ढक्कन है उसको हम जोर से दबा के रखे, उसके बीच बीच में से उसके अंदर से हम स्टीम ना निकलने दे, तो वो फट करके किसी थोड़ी देर में फट जाएगा। तो इसीलिए अंदर दाल को अच्छे से गलाने के लिए उसको बीच बीच में से स्टीम निकल देना ज्यादा जरूरी है। तो इसी तरह से मिखाइल बाख्तिन कह रहे हैं कि कोई भी समाज में सरकार या जिसके पास पावर है, वो उसका अपना सिस्टम चलाए रखने के लिए वो बीच बीच में थोड़ा स्टीम बाहर निकलने जाने देता है, और इसके लिए वो खुद ही उसको स्पॉन्सर करता है और खुद ही कोशिश करता है कि उसके अंदर से थोड़ी स्टीम निकल जाए। तो इसी तरह से जैसे इंडिया में भी बहुत सारे फेस्टिवल्स आए, जब एक दिन के लिए किसी खास तरह का अगर आप थोड़ी बदतमीजी कर लो तो चलता है, जैसे शिवरात्रि में थोड़ा भांग पी लेना चलता है, या होली के दिन थोड़ी बदतमीजी चलती है, क्योंकि बाकी दिन आप समाज के रूल नहीं तोड़ सकते। तो अब समाज के रूल को बरकरार रखने के लिए सरकार ही चाहती है कि आप साल में कुछ निर्दिष्ट दिन में आप उस रूल को तोड़ो, जैसे कि आप कुछ दिन छुट्टी कर लो, साल में हफ्ते में 6 दिन काम करो या 5 दिन काम करो और 1 या 2 दिन छुट्टी करो, सो दैट यू become accustomed to your sense of oppression and you accept the oppressive mode. तो इसी तरह से मोस्ट प्रोबेबली ग्रीक सोसाइटी को चलाए और उसके ऑपरेसिव सिस्टम को चलाए रखने के लिए एक तरह का सिस्टम बनाया होगा, जिसके अंदर ये थिएटर के नाम पे समाज के सारे लोग आके ग्रीक समाज के कमजोरियों को देखेंगे, जानेंगे, सुनेंगे, और शायद अगले साल में उसको किसी किसी तरह से बदल देने की भी कोशिश करेंगे। और इसीलिए सारे मिलिट्री रूलर बुला के सरकार के पैसे से, सरकार की फंडिंग से, सरकार की ही बुराई करने की एक प्रथा बनाया था उन लोगों ने। सो ये जितना ग्रीक थिएटर को हम एक तरह से प्रतिवाद की आवाज, एक रिवॉल्यूशन की आवाज, एक विद्रोह की आवाज सोचते हैं, शायद ये एक सब्सिडाइज्ड सब वर्जन है, जिसमें मेरे विरोध बात करने के लिए आपको मैं ही पैसे दे रहा हूं और मैं निश्चित कर दे रहा हूं कि आप मेरे विरुद्ध में क्या क्या बोल सकते हैं। तो एक तरह से चित भी मेरी और पट भी मेरी हो जा रही है, ताकि किसी भी तरह का कोई क्रिटिसिज्म मेरे अगेंस्ट में कौन कौन सा क्रिटिसिज्म चलेगा और कौन कौन सा क्रिटिसिज्म नहीं चलेगा, ये सारी चीजें मैं ही तय कर दूंगा। तो एक तरह से गवर्नमेंट और एंटी गवर्नमेंट, नेशनलिज्म और एंटी नेशनलिज्म, ये एक ही कॉइन के दोनों साइड हो जाएंगे, दोनों ही एक तरह के खरीदा हुआ परफॉर्मेंस हो जाएगा। मुझे आशंका होती है कि आज की तारीख में जब हम अलग अलग देश और हमारे देश के भी घटनाएं देखते हैं, तो कई बार ऐसे आशंका होती है कि क्या विरोध करना भी एक तरह का खरीदा हुआ विरोध करना है, और उसके अंदर कोई अंदरूनी सच्चाई है नहीं है, इसके बारे में एक शंका पैदा होती है। So that is one of the point that I wanted to make about Greek theater. I have almost spoken continuously for 40 minutes. तो और कोई कुछ अगर सवाल है तो सवाल जवाब लेते, and then we will slowly close the session. স্যার, আপনি গ্রিস থেকে রোমান থিয়েটার নিয়ে তো কিছু বললেনই না। रोमान थिएटर के बारे में बोलने के लिए शायद और बहुत सारा विस्तार करना पड़ेगा। देयर आर डिफरेंट फेजेस ऑफ रोमान थिएटर। रोमान थिएटर के बारे में एक बस पूरे रोमान संस्कृति के बारे में एक इंटरेस्टिंग बात कहने का मन कर रहा है। दुनिया में जब जब दो संस्कृतियों का संघर्ष हुआ है, तब ये देखा गया कि जो संस्कृति मिलिटरीली और इकोनॉमिकली ज्यादा पावरफुल है, they always had taken over the culture of the weaker, militarily and economically weaker culture. तो उन्हीं के कल्चर को दूसरे के ऊपर थोपा गया। जैसे ब्रिटिश जब हमारे ऊपर राज किए, तो ब्रिटिश वाज इकोनॉमिकली एंड
because of their ruling, they were militarily more, economically more powerful. So they tried to push all their culture on us. They hardly had taken culture from ourselves. But there is only one major difference in the whole history of this cultural transaction. रोम ने जब ग्रीस को दखल किया तब रोम ने ग्रीक की संस्कृति को अपनाया और ग्रीक की संस्कृति को संस्कृति के पद चिन्ह पर चलते चलते अपनी संस्कृति का रूप बनाने की कोशिश किया. But because Roman civilization was more a military civilization, so the blood, gore, and violence in Roman tragedy is much higher. It's not like classical tragedies of the ग्रीक नाटक में तो आपको स्टेज पे वायलेंस दिखाना मना है, मर्डर दिखाना मना है, पर ग्रीक नाटक में तो ऑन स्टेज मर्डर हो रहा है, ब्लड शेडिंग हो रहा है. रोमन नाटक में तो रोमन नाटक ग्रीक से बहुत ज्यादा डायरेक्ट, वायलेंट एंड टारगेटिंग टू द मास ऑडियंस है. तो उस तरह से मिलिट्री रिचुअल से हटके एक तरह के इंस्पिरेशनल एंड मोटिवेशनल एंड एंटरटेनिंग हो उठने की कोशिश कर रहा है. तो उसके बारे में कभी और डिटेल में बात करेंगे. স্যার বলছি যে মডার্ন গ্রিস এবং মডার্ন থিয়েটার কেমন হচ্ছে এখন গ্রিসে বা রোমে, মানে তারা কি এই কালচারটা ধরে রেখেছে নাকি না একদমই সেইভাবে কিভাবে থিয়েটার? There are certain festivals where the Greek theater is played like Greek theater, ancient classical Greek theater. There were, but Greek is not a continuous tradition. Unlike India, it's not a continuous tradition. So Greece में पुरानी ग्रीक थिएटर की थोड़ी रिकॉन्स्ट्रक्शन हुई है. वो सिर्फ ग्रीस ही नहीं और भी बहुत देशों के लोगों ने किए हैं और उसके कुछ फेस्टिवल ग्रीस में होता है. But the contemporary Greek theater is quite different from the Greek classical theater. Contemporary Greek डांस परफॉर्मेंस भी बहुत इंटरेस्टिंग है. दिमित्री पापाइनो करके एक ग्रीक थिएटर परफॉर्मेंस डांस मेकर है जिनका काम बहुत अच्छा है. उनका एक मेडिया के ऊपर, एक मेडिया नाटक के ऊपर एक डांस थिएटर पीस है. यूट्यूब में आपको उसका टुकड़ा देखने को मिल जाएगा. बाकी भी दिमित्री पापाइनियो को बहुत सारे काम का टुकड़ा देखने को मिल जाएगा. He was the person who designed the ceremony of the beginning opening ceremony of Greek Olympics, Athens Olympics. तो आप एथेंस ओलंपिक्स के शुरुआत की सेरेमनी देखेंगे तो भी आप दिमित्री पापाइनियो की काम देख पाएंगे. तो ऐसे मेरे पसंद के ग्रीक, आज के ग्रीक लोगों में से उनका काम मुझे बहुत इंस्पायर करता है, अच्छा लगता है. और कुछ एक्चुअली आज मेरी आवाज बहुत जगह पर नहीं है तो आवाज थक भी रही है, तो कंटिन्यूअसली बोलते बोलते थोड़ा थक गया. और कुछ আমার আগের দিনের একটা বিষয়ে আমি থাকতে পারিনি, নেটওয়ার্কের যে সমস্যা হচ্ছিল আগের দিনকে. তা আপনি আন্দ্রে আতোয়ার যে বিষয়টা বললেন না, মানে ফোর্থ ওয়াল কনসেপ্ট প্রথমে মোটামুটি তার ধারণা থেকেই শুরু হয়েছিল. মানে মানে সেইটা আন্দ্রে আতোয়ার ওই বিষয়টা যদি আরেকটুখানি ডিটেলসে আপনি আগের দিনকে বলেননি, আন্দ্রে আতোয়ার ওই তার fourth wall theorized definitely in much more elaborate form में रशिया में डेवलप हो रहा है. But Andre Atwa was quite responsible for the idea of creating a difference between the audience and the performer. मैं मेरी किताबों में एक रेफरेंस किताब ढूंढ रहा हूँ जिसमें से मैं एग्जैक्टली आपको कुछ डिटेल पढ़ के सुना पाऊंगा, पर वो किताब अभी कहाँ है मुझे ढूंढना पड़ेगा. I would love to read out from that, पर चलो वो किताब शायद हो सकता है मेरे लैपटॉप बैग के अंदर हो, तो मैं उसको आपको ढूंढ के देखता हूँ. अगर नहीं है तो मैं
मेमोरी से आप लोगों को बताने की कोशिश करूंगा। नहीं, पर मुझे वो किताब मिल गई एंड आई वुड लव टू रीड द चैप्टर। ये जॉन रसेल ब्राउन की जो ऑक्सफोर्ड कंपेनियन ऑफ थिएटर है, उस किताब से, ऑक्सफोर्ड इलस्ट्रेटेड हिस्ट्री ऑफ थिएटर है, उस किताब में से है। एंड it's a very very useful book. Rather than listening from my words, it's better to read this book and uh, learn from there. um, Let me find out the details if I can find it out. This is a very nice paragraph. I would read it out. The first of the pioneer organizations, the Theatre Libre. This is this book, The Oxford Illustrated History of Theatre, edited by John Russell Brown. Edited by, पता नहीं इसका दिख रहा है कि नहीं दिख रहा है, edited by John Russell Brown. And I am reading out from the page 343. The Théâtre Libre was the creation of a young man of 29, André Antoine, then still an employee of the Paris Gas Works, self-educated and an enthusiastic amateur actor. Dissatisfied with the usual repertoire of his amateur group, the Cercle Gaulois, Antoine let it be known that he was looking for plays by hitherto unknown playwrights. Having assembled a number of one acts of the progressive type he wanted, but failing to persuade the club to perform them, he decided to put them on at his own expense. The Cercle Gaulois rented him their theatre near the place Pigalle, and he assembled a group of actors from his own and some other amateur societies. One of the plays in the program was an adaptation by Léon Hennick of a novella by Zola, Jacques d'Amour. True to the principles of naturalism, Antoine wanted the stage to be as real as possible without the painted scenery, but with solid three-dimensional furniture. The story goes that he borrowed pieces from his mother's living room and transported them to the theatre himself, pushing a handcart. Zola came to the rehearsal and was deeply impressed. On 30th March 1887, the production opened in the dingy little theatre, beholding fewer than 400 spectators. In the Passage d'Élysée de Beaux-Arts on Montmartre, the main attraction, there were 4 short plays on the program, was Zola's tale of a communer banished to New Caledonia who returns home after 10 years of exile to find that his wife has remarried. Antoine himself gave a memorable performance as the haggard and bedraggled Jacques d'Amour. The realism of the scene and the natural undeclamatory acting style made an immense impact. The Republic Français critic wrote, "If the naturalistic theatre has much more plays, it need not worry about its future." The Théâtre Libre was born. The group generally developed into a professional organization, although many of the actors still appeared without pay, and subsequent productions consolidated and perfected the new approach to acting and direction, discarding many practices hitherto obligatory in theatre. Antoine decisively broke with the dogma that that actors should never turn their back to the audience. Only exceptionally had great stars been able to break with the convention,
but the need to present as natural a picture of life as possible clearly could not tolerate or adherence to it. Whereas actors hitherto had always been conscious of the presence of the audience, confiding the actors' secret thoughts to them in asides and monologues, the new approach demanded complete separation between the stage and the auditorium, which had still been fairly well lit, but now had to become as dark as possible. Nor could painted scenery be compatible with naturalness. The box set of a room was with seemingly solid walls, and later even a ceiling and real furniture became the hallmarks of the naturalistic theatre. The audience was eavesdropping on people living their lives as though looking through a transparent fourth wall. Sometimes the stage presented two walls of a room at an angle, giving the spectators the illusion of actually watching the action from one of the corners. So that's a lovely paragraph from actually two paragraphs from John Russell Brown's book. So I hope that that would help people to understand what were Andre Atwa's contribution in creating of the naturalistic theatre. If there is any question, then we can take one last question and then wrap up. হ্যাঁ, আর একটা এটা এটা আমারই প্রশ্ন, আমি লাস্ট প্রশ্নটা আমি করছি তাহলে। যেটা হচ্ছে সংস্কৃত নাটকের পর যখন ইসলামিক আধিপত্য ইন্ডিয়াতে এলো, যেভাবে আমাদের যে কালচারটা সেটা নষ্ট হতে শুরু করেছিল, তারপর থেকে শোনা যায় যে লোকনাটকের চলটা ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে। 15th সেঞ্চুরি বা আমাদের বাংলায় চৈতন্য মহাপ্রভুর আগমন ওই তারপর থেকেই মোটামুটি। কিন্তু এর কোনো রহস্য আছে? মানে এই যে এই একটা সংস্কৃত নাটকের চলটা নষ্ট হয়ে গেল, নাটকের চলটা নষ্ট হয়ে গেল, তারপরে একটা অন্য আধিপত্য। এক তো প্রথম কথা আমার মনে হয় না যে এর সঙ্গে ইসলামিক রুলের খুব একটা ডিরেক্ট রিলেশন আছে। এক তো সংস্কৃত নাটক প্রথম থেকেই সেটা সংস্কৃত নাটক ছিল না। সংস্কৃত নাটকের অধিকাংশ সংস্কৃত নাটকেই দেবতা এবং রাজপুরুষরা সংস্কৃততে বলতেন, তা বাদে নারীরা, দাসীরা, রাক্ষসরা বা অন্যান্য নিম্ন বর্গের লোকেরা তারা মাগাধী প্রাকৃত, মহারাষ্ট্রীর প্রাকৃত, সৌরাসেনী প্রাকৃত, মাগধী প্রাকৃত ইত্যাদি প্রাকৃতে কথা বলতেন। সুতরাং সেটা কোনোদিনই খুব একটা সংস্কৃত নাটক ছিল না। এবং যেভাবে আস্তে আস্তে ভাষার উদ্ভব হলো এবং থিয়েটারের কিংস কোর্ট এবং টেম্পল থেকে ধীরে ধীরে বেরিয়ে নাটক জনগণের সম্পত্তি হতে শুরু করলো, তাতে নাটকের একটা বিস্তার ঘটলো। এবং ইসলামিক রুলের সময় কিন্তু ট্র্যাডিশনাল থিয়েটারের খুবই একটা বলবালাও হচ্ছে। এই পুরো ভক্তি মুভমেন্টটাই কিন্তু ইসলামিক রুলের প্যারালেলি। সুতরাং ওয়ান অফ দ্য বিগেস্ট overhauling of the Hindu, Brahminical Hindu Sanskritized cultural paradigm is being done during the Islamic rule. এবং আমরা মীরা, কবির, সুরদাস, চৈতন্য মহাপ্রভু, লালদেব, মহাদেবী আক্কা, বাসবান্না, আল্লাম্মা প্রভু, all the biggest of the religious preachers and artists and singers and philosophers যে আমরা পাচ্ছি, those were mostly during the Islamic rule. It's the Britishers that had taken us further from our traditional roots. The classical Sanskrit theatre का natural fallout था traditional theatre. कुडियाट्टम से ही इवॉल्व होके कृष्णाट्टम, कथकली, मोहिनीअट्टम slightly from a different source, पर कृष्णाट्टम, कथकली ये सब डेवलप हुआ है. So it was a natural development from the court, king's court entertainment and temple entertainment, or from the religious aspect to a democratization and mainstreamizing the marginalization
ये सारे 12वीं 13वीं 14वीं 15वीं 16वीं सदी में पूरे इंडिया में ही हो रहा है. So I don't think that the Indian theatre, from the classical to the traditional, that had got dislocated by the Islamic rule. Rather, they have been promoted by the Islamic rule, but definitely they have been deranged, dislocated, and disenfranchised during the British rule. That may be the dissociation and the distancing time of the traditional Indian culture and the colonial restructured Indianity. So that's a very nice conversation and a very nice question that I love to answer that. I keep it here and let's hope that many more such happy occasions in future. अभी तो थोड़ा तुरंत नहीं हो पाएगा, but as 1-2 महीने के बाद में भी I'll again be willing and be doing more sessions and very nice meeting you. আর এটা যেহেতু একদম জার্নি অফ ওয়ার্ল্ড থিয়েটারের একদম থার্ড পার্ট, মোটামুটি আবার 1 মাস পরে আপনাকে পাওয়া যাবে। কিন্তু যদি একটুখানি প্রসেনিয়াম থিয়েটার, প্রসেনিয়ামটাই কিভাবে এইভাবে এলো, যদি একটুখানি ছোট্ট করে আলোচনা করে দিই তাহলে কভারটা ঠিকঠাক হয়ে গেল। প্রসেনিয়ামের বিষয়ে অনেক বলতে হয়, তাহলে অপেরা থেকে নিয়ে নানা কিছু বলতে হয়। সেটা 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি অনেক কিছু বলতে হয়। সেটা আমার মনে হয় ওই আমি যে বইটা রেফার করলাম সে বইটাতে খুব ডিটেলে রয়েছে। আর অমল মিত্রর একটা খুব ভালো বই রয়েছে কলকাতায় বিদেশি রঙ্গালয় বলে, বাংলা বই, খুব সহজে পাওয়া যায়, আমিও কলেজ স্ট্রিট থেকে কিনেছি। তো সেই বইটাতে খুবই ভালোভাবে ইটস আ ফ্যান্টাস্টিক বুক অন দ্য হিস্ট্রি অফ দ্য আর্লি ব্রিটিশ অ্যান্ড other theaters in India and how slowly the proscenium and other theaters are developing in Calcutta, and that would be very helpful. So this Amol Mitra's book of Kolkata Bideshi Rangaloy and the John Russell Brown's Oxford Companion, the Oxford Illustrated History of Theatre, these two would really be of help. So fantastic, and see you in near or far future again. Thank you so much. Bye. আবার পরে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, নিশ্চয়ই। বাই। আমাদের আজকে এখানেই শেষ হলো থার্ড ফেজ অনলাইন থিয়েটার টিউটোরিয়ালের থার্ড ফেজ এখানে শেষ করলাম। আবার কখনো অন্য কোনো সময়তে আবার আমরা লাইভে আসবো। এই থার্ড ফেজ মূলত আমরা বললাম জার্নি অফ ওয়ার্ল্ড থিয়েটার নিয়ে, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। এই জার্নি অফ ওয়ার্ল্ড থিয়েটার নিয়ে বললেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার শিক্ষক শ্রী শান্তনু বোস। আপনারা যারা আজকের সেশন দেখলেন এবং বাকি দুটো সেশন দেখেননি তারা আমাদের পেজে যেতে পারেন এবং পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন। নমস্কার, শুভরাত্রি। এর পরবর্তী সেশন কবে আছে কি আছে আমরা জানিয়ে দেবো, আমাদের পেজটি ফলো করুন।